আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের প্লাস্টিক শিল্প ও এসএমই খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমেদ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। থ্যাংক ইউ। প্রথমে আমরা প্লাস্টিক শিল্প খাত নিয়ে কথা বলতে চাই। আমরা যতটুকু পত্রিকায় দেখেছি যে রিসেন্টলি বাংলাদেশের প্লাস্টিক জাতীয় পণ্য রপ্তানি ভারতে কিছুটা বেড়েছে, যদিও সামগ্রিকভাবে রপ্তানি কিছুটা কমেছে ভারতে। আপনি এ ব্যাপারে কি বলবেন? কি ভলিউম বেড়েছে, অথবা পার্সেন্টেজ ওয়াইজেও যদি বলতে পারেন, সামগ্রিকভাবে কি সম্ভাবনা দেখছেন? হ্যাঁ, ইন্ডিয়াতে পার্টিকুলারলি সেভেন সিস্টার্সে যে আমাদের যে প্লাস্টিক পণ্যটা রেস্ট্রিক্টেড ছিল, সেটা ওই যে কয়টা বন্দর রেস্ট্রিক্টেড ছিল সেটা না দিয়ে এটা ঘুরে যাচ্ছে এখন। কোন একটা বন্দর আমি ঠিক মনে করতে পারতেছি না, বাট ঘুরে যাচ্ছে। বাট ইট ইজ ইনক্রিজিং অ্যান্ড পজিটিভ সাইন যে ইন্ডিয়াতে যাচ্ছে, এবং ইন্ডিয়ার প্রচুর ডিমান্ড আছে। দিস ডিমান্ড ফ্রম দেয়ার সাইড, তাদের কাস্টমার, তাদের ক্লায়েন্টরা তাদের ডিমান্ড করছে, এবং বাংলাদেশ ইজ অলসো ট্রাইং টু এক্সপোর্ট। কিন্তু আমার মনে হয় ইনশাল্লাহ যে বাংলাদেশ সরকার এবং ভারত গভর্নমেন্ট যদি প্রপারলি কাজ করে এবং ইট ইজ ফর দ্য বেনিফিট অফ বোথ দ্য কান্ট্রি, তাহলে আমার মনে হয় খুব শিগগিরই আমরা যে রেস্ট্রিকশনটা আছে সেটা উইথড্র হবে এবং আমরা এক্সপোর্ট করতে পারবো। এমনি আপনাকে জানিয়ে রাখি, টোটাল কিন্তু প্লাস্টিক সেক্টরের এতদিন এক্সপোর্ট গ্রোথ ছিল খুবই ভালো, 20% ছিল। হ্যাঁ, তো এই রিসেন্টলি আমরা বোধহয় গ্রোথের এক্সপেক্টেড গ্রোথ যেটা টার্গেট ফিক্স আপ করতে পারি নাই, বাট দের ইজ এ গ্রোথ। হ্যাঁ, এবং এটা 20-এর নিচে হলেও 10-এর উপরে তো রয়েছে, প্রায় 16%-এর মতো আমার যতদূর মনে পড়ে দের ইজ এ গ্রোথ, বুঝছেন? কিন্তু আমাদের টার্গেটটা ছিল আরো বেশি। ফর এক্সাম্পল, আমাদের তো এক্সপোর্ট দুই রকমের হয়, একটা হলো ডিমড এক্সপোর্ট আর একটা হলো ডাইরেক্ট এক্সপোর্ট। তো ডাইরেক্ট এক্সপোর্টে আমাদের টার্গেট ছিল লাস্ট ইয়ারে $300 মিলিয়ন, সেখানে আমরা $284 মিলিয়ন অ্যাচিভ করেছি। হ্যাঁ, তো লাস্ট ইয়ার দ্য সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন সব ফেভারেবল ছিল না, কিন্তু গ্রোথ ওয়াজ দ্যার অ্যাবাউট 16-20%। তো এইবার আমরা আশা করছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার বাই এন্ড অফ জুন আমাদের যে টার্গেটটা ফিক্স আপ করেছে সেটা উই ক্যান অ্যাচিভ, অ্যান্ড ইনশাআল্লাহ ইট ইজ গোয়িং পজিটিভ অ্যান্ড উই ক্যান ডু বেটার। আপনারা $300 মিলিয়ন গত বছর টার্গেট নিয়েছিলেন ডাইরেক্ট এক্সপোর্ট। হ্যাঁ, আমাদের কিন্তু ইনডাইরেক্ট মিলিয়ে কত হয় তাহলে? প্রায় নিয়ারলি $2 বিলিয়ন, $1.5 বিলিয়ন আমাদের ইনডাইরেক্ট এক্সপোর্ট। এখন ইনডাইরেক্ট এক্সপোর্টটা এক্সপোর্ট হিসেবে দেখানোর জন্য বাণিজ্য রপ্তানি নীতিতে বলা আছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু সেটা একটা অঙ্কের হিসাবের জন্য সরকার দেখাতে পারছে না, বাট এটা দেখানোর জন্য বলা আছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক হিসাব করে বলেছে যে $1.5 বিলিয়ন মতো আমাদের ইনডাইরেক্ট এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট আমাদের আছে। ডিমড এক্সপোর্টার যারা, তারা কিন্তু এজ অ্যান এক্সপোর্টার অল ফেসিলিটিস পান, বন্ডেড ওয়ারহাউস ফেসিলিটিস, ডিউটি ফ্রি ইম্পোর্ট, আপনার কর্পোরেট ট্যাক্স বেনিফিট, এভরিথিং তারা পান। শুধু আমরা ফিগারটা দেখাই না, হয়তো কোনো কারণ আছে দেখান না আর কি সেটা। তো যাই হোক, এটা দেখানো উচিত, দেখাতে গেলে একটা সেক্টর পজিটিভ মোডে যাবে। আচ্ছা, আমরা যে ডিমড এক্সপোর্টটা আরেকটু ক্লিয়ার করতে চাই গেস্টদের কাছে। আপনি জানেন যে ডিমড এক্সপোর্ট তো হচ্ছে ডিরেক্ট যে এক্সপোর্টার যে অর্ডারটা পায় সেই অর্ডারের সাথে লিঙ্কড থাকে, এবং সেক্ষেত্রে এটির বেশিরভাগ ক্ষেত্রেই দেশেই থাকে এবং এক্সপোর্টার বিদেশেও থাকে, সবকিছু মিলে। সো ডিমড এক্সপোর্টটা যদি আরেকটু এক্সপ্লেন করতেন, এবং এটার সম্ভাবনা যদি বায়ার যিনি থাকেন, সে ফর এক্সাম্পল গার্মেন্টসে বায়ার যিনি থাকেন, ওনার অনেক সময় নমিনেটেড প্লাস্টিক ম্যানুফ্যাকচারার থাকে যে তুমি এর কাছ থেকে নিতে হবে, ইউ হ্যাভ টু। সো সেটা স্পেসিফাইড এবং অ্যামাউন্টও স্পেসিফাইড করা থাকে, বুঝছেন? প্লাস যাদের নমিনেশন থাকে না, তারাও কিন্তু বাই এলসি আমাদের কাছ থেকে কিনে। উই আর রেসপন্সিবল ফর এক্সপোর্টার্স। আমাদের বন্ড ডিমড এক্সপোর্টার যারা আছে তারা কিন্তু এলসি দিয়ে ট্রানজ্যাকশনটা করে ডলারে। সুতরাং এটা কিন্তু হিসাব নেওয়াটা খুব ডিফিকাল্ট কিছু না, এটা মৌখিক কোনো হিসাব না, এটা একটা অঙ্কের হিসাবটা আছে। তো যাই হোক, সেইভাবে তো এটা এক্সপোর্ট, আপনি তো এটাকে ইউ ক্যানট ডিনাই ইট ইজ এক্সপোর্ট। এবং আমরা যদি ফরেন কারেন্সি আসছে, অফকোর্স ফরেন কারেন্সি আসছে, এবং এই অ্যাক্সেসরিজগুলো অনেক সময় ডাইরেক্ট এক্সপোর্টও হয়। হ্যাঁ, যদি তারা একটা হ্যাঙ্গার বাংলাদেশ থেকে একটা রিজনেবল প্রাইসে নিতে পারে, দেখা যাবে ডাইরেক্টলি এক্সপোর্ট হচ্ছে ইউএসএ মার্কেটে, কানাডা মার্কেটে, ইউ মার্কেটে। তো ডাইরেক্ট অ্যাক্সেসরিজগুলো ডাইরেক্ট এক্সপোর্টও হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার মনে হয় সেক্টরের খাতিরে এবং দেশের ইমেজের খাতিরে দুটোটাকে এক করে দেখানোটা ভালো। এবং আমরা যদি বলি যে এক করে, আপনি যেটা বললেন যে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি,
আপনি টোটাল যে আমাদের এক্সপোর্ট ভলিউম সেই অনুযায়ী কিন্তু আসলে এই $2 বিলিয়ন প্রায় 4% অথবা 5%-এর কাছাকাছি। সেক্ষেত্রে আরও বেশি সম্ভাবনা রয়েছে কিনা, এবং ভারত ছাড়া অন্যান্য আর কোন দেশে সম্ভাবনা রয়েছে? বাংলাদেশে ইন ফিউচার প্লাস্টিক গ্রোথ অনেক হবে। মেবি ইট ইজ নট লাইক গার্মেন্টস, $40 বিলিয়ন হয়তো আমরা যেতে পারবো না, বাট ইফ ইউ কন্ট্রিবিউট ইভেন $10 বিলিয়ন, ইভেন $15 বিলিয়ন যদি আমাদের ডাইরেক্ট এক্সপোর্ট হয় এবং আমরা এক্সপোর্ট হিসেবে আসতে হবে, আমার মনে হয় ইট ইজ নট লেস। বিকজ আমাদের নেইবারিং কান্ট্রি, আমি যতদূর জানি ভিয়েতনাম বলেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারা প্রায় $7 to 8 বিলিয়ন এক্সপোর্ট করে। তো আমরা পিছনে ডেফিনেটলি, বাট এত পিছনে না যে আমরা ব্যাকআপ করতে। কিন্তু আমাদের প্রবলেমটা হয়েছে কি, আমাদের স্ট্যাটিস্টিক্সটা আমাদেরকে প্রপারলি নিতে হবে। বাংলাদেশ ব্যাংক, ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে হবে যে প্লাস্টিক কোথায় যায়। এখন আমি একটা বলি, আমি যদি বাণিজ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করি যে আপনি তো বললেন যে আমার এক্সপোর্ট $300 মিলিয়ন, তাহলে আপনি আমাকে র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য এত বড় পারমিশন দেন কেন? বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর তো আমাদেরকে পারমিশন দেয় ডিউটি ফ্রি আনার জন্য, তাহলে আপনি আমাকে ডিউটি ফ্রি আনার জন্য দেন কেন? আমরা কি লোকাল মার্কেটে মার্কেটিং করি? তা তো না। তো সেই কাউন্টিং এর বিষয়টা এখন আপাতত যদি সরকার নীতিগত সিদ্ধান্ত দেয়, অঙ্কের হিসাবের ক্ষেত্রেও কিন্তু সেটা দেশের যে রপ্তানির প্রকৃত চিত্র কিন্তু তুলে ধরতে পারে। এই যে এটা যদি হয়, এই ক্ষেত্রে আমি এটার সাথে আরেকটু যুক্ত করতে চাই এসএমই নিয়ে। আপনি জানেন যে বিশ্বের সব দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়ে থাকে এসএমই খাত দিয়ে। বাংলাদেশে বড় বড় কিছু গ্রুপের কাছেই কিন্তু ব্যাংকের লোন থেকে শুরু করে সবকিছু, পুরো অর্থনীতি কিন্তু সীমাবদ্ধ। এসএমইকে আমরা বিকশিত করতে পারছি না কেন? এরপর আসবো আমি বাংলাদেশ ব্যাংক থেকে কি সহযোগিতা পাওয়া যেতে পারে। এসএমই নিয়ে যেমন প্রথম আপনি কথাটা উঠেলেন, আমি আমার দর্শক যারা দেখছেন এবং আপনাকে সহ, আমি এসএমই ফেয়ারের উদ্বোধন হবে 7ই ডিসেম্বর, মাননীয় শিল্প উপদেষ্টা উদ্বোধন করবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা আসবেন, দেখবেন যে এসএমই ফেয়ারের আঙ্গিকটা কত বড়। এইবারে প্রায় 400 বুথস প্লাস ব্যাংক, অনেক ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু ফাইন্যান্স এসএমই, তারা আসবে, প্রায় 30-35টা ব্যাংক আসবে। মানে ইজি, যারা এসএমই নিয়ে ইন্টারেস্টেড, যারা এসএমইতে ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসটা ইজি হবে। বিকজ এক্ষেত্রে যোগ্যতা সম্পর্কে যদি একটু বলতেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারণ এটি তো প্রত্যেক বছরই হয়, যে কার কি যোগ্যতা থাকলে আসলে এসএমই লোন নেওয়ার জন্য যোগ্য হবে, একটু যদি বলতে পারতেন। এসএমইর তো একটা ক্রাইটেরিয়া ফিক্স আপ করা আছে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। হ্যাঁ, কিন্তু এইখানে যে এসএমইরা আসেন, তারা কিন্তু একদম, আমরা কিন্তু কটেজ, মাইক্রো অ্যান্ড এসএমই, সিএমএসএমই, হ্যাঁ, তো আমাদের কিন্তু সেই সেক্টরটা বেশি আসে এবং তাদের নাম্বার বেশি। আপনি মনে করেন বাংলাদেশে এখন প্রায় 11.8 মিলিয়ন এন্টারপ্রাইজ আছে যারা সিএমএসএমই ক্রাইটেরিয়াতে পড়ে। অ্যারাউন্ড 3.5 কোটি জব ক্রিয়েট করেছে তারা। অনেক ইকোনমিস্ট বলেন যে 41% অফ দ্য জিডিপি অথবা 49% অফ দ্য জিডিপি ইজ কামিং ফ্রম সিএমএসএমই। ঠিক আছে, এবং আপনাকে একটা তথ্য দিতে চাই, টপ কিছু ব্যাংকের তাদের লোনের 41 থেকে 43% কিন্তু এসএমইতে। হ্যাঁ, 41 থেকে 41% এসএমই, কিন্তু আমরা বলবো যেন আপনি একজনকে লার্জ অ্যামাউন্ট অফ দিয়েছেন, 30,000 কোটি, 40,000 কোটি দিয়ে, এখন আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, আমরা যতদূর শুনি যে রিকভারিতে খুব স্লো। এসএমই রিকভারি কিন্তু অনেক ভালো, অলমোস্ট 90%, 99% রিকভারি। আমি বলি আমার সেক্টর নিয়ে, প্লাস্টিক সেক্টর নিয়ে, আমরা এসএমই ফাউন্ডেশনের সহায়তা বিভিন্ন ব্যাংক থেকে আমাদের একদম ক্ষুদ্র যারা আছেন তাদের জন্য লোন দিয়ে থাকি, 20 লাখ, 40 লাখ, 50 লাখ। লাস্ট ইয়ারে যেটা দিয়েছি আমরা 99.9% রিকভারি। এবং শুধু আমার সেক্টর না, এসএমইতে যে অন্যান্য সেক্টর যারা আছে, পার্টিকুলারলি আপনি জানেন যে সিএমএসএমইতে আমাদের ওমেন এন্টারপ্রেনাররা খুব বেশি। ওমেন এন্টারপ্রেনারদের রিকভারি, there is a no defaulting, no NPL, হ্যাঁ, non-performance loan না, defaulting না, they are paying installment at every time. SME ফাউন্ডেশন যেটা আমাদের আছে, they are working very nice, এবং তারা যেভাবে প্রমোট করছেন এন্টারপ্রেনারশিপ ফর দ্য এসএমই, এটা যদি আপনি পুরোটা জানেন হয়তো বলার সুযোগ হবে না আমার, তবু আপনাকে বলি, ট্রেনিং বলেন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বলেন, অ্যাক্সেস টু ফাইন্যান্স বলেন, এই ধরনের যতগুলা ট্রেনিং দরকার, ক্লাস্টার ডেভেলপমেন্ট বলেন, পলিসিতে ইন্টারভেনশন বলেন, এসএমই ফাউন্ডেশন কিন্তু করে থাকে। এসএমই ফাউন্ডেশন ইজ ডুইং পারফেক্টলি। ইট ইজ এ প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট, অ্যান্ড মানে আমি এসএমই বোর্ডে ঢোকার আগেও এসএমইর সাথে ইনভলভ ছিলাম, আমি দেখেছি দে আর পারফর্মিং ভেরি ওয়েল।
এবং তারা কন্ট্রিবিউটরি পারফরমেন্স করছে। জি, আমি আপনার কাছে আরো দুইটি প্রশ্ন বিরতির পরে শুনতে চাইবো। একটি হচ্ছে যোগ্যতা কি কি লাগে, আর আরেকটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কি কি সহায়তা দেওয়া হয়েছে এবং কি কি আমরা সহায়তা নিতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে প্লাস্টিক শিল্প ও এসএমই খাত নিয়ে কথা বলছিলাম বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমেদের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। শামীম ভাই, এখন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তথ্যটি দিয়েছেন 1,10,00,000 উদ্যোক্তা রয়েছে বাংলাদেশে। 1,10,00,000 উদ্যোক্তা কি লোন পাচ্ছে, এবং এই ক্ষেত্রে লোন পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে যেটা তারা ম্যাচ করতে পারছে না? আমাদের কটেজ অ্যান্ড মাইক্রো লেভেলে যারা আছেন এন্টারপ্রেনিয়ার, ওরাই লার্জ নাম্বার অফ, তাদের অনেক লার্জার। এখন ব্যাংকিং যে নর্মস, হ্যাঁ, সেই নর্মসে ওনারা এটা ফুলফিল করতে পারেন না। হ্যাঁ, সে ফুলফিল করা সম্ভব না। কোলাটেরাল সিকিউরিটি বলেন, ডকুমেন্টেশন বলেন, হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ তারা দিয়ে থাকেন, কিন্তু ইনাদেরকে আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসে নিয়ে আসতে হবে যে কোনোভাবে হোক। হ্যাঁ, অ্যাক্সেস যদি না আনেন তাহলে ইটস এ সর্ট অফ হিউম্যান রাইট যে আপনাকে লোন পাওয়াটা। হ্যাঁ, ডিপোজিটাররা টাকা রাখছেন, এটা তো কারো ব্যক্তিগত টাকা না, ব্যাংকের 20 জন ডাইরেক্টরেরও টাকা না, দিস ইজ ডিপোজিটার্স মানি, আমাদেরই টাকি। দেখা যিনি চাচ্ছেন তারও কন্ট্রিবিউশন আছে ব্যাংকে ডিপোজিটে। তো সেইখানে ওই যে আমি যতদূর জানি যে অনেকগুলো দেশে, বিকজ আপনি এটাকে ফর্মালাইজ করতে পারবেন, এত বিশাল সংখ্যক ফর্মাল সেক্টরে নিয়ে আসতে পারবেন না। তো এটার জন্য তারা কোনো ধরনের একটা কার্ড অথবা কিছু বলে আর কি, উদ্যোগ, ইন্ডিয়াতে বোধহয় উদ্যোগ না উদ্যম একটা, তাদের একটা কার্ড ইস্যু করে। ইন জেনারেল ইট ইজ নট মানে অ্যাপ্লিকেবল ফর দ্য ট্যাক্স পারপাসেস, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য এনি আদার পারপাসেস, বাট ফর এন আইডেন্টিফিকেশন। হ্যাঁ, যেমন মনে করেন ইউএসএতে যদি কেউ স্ট্রিট ভেন্ডার হয়, তাকে কিন্তু একটা ছোট লাইসেন্স নিতে হয়, বাট ইট ইজ নট ফর ট্যাক্স পারপাসেস অর এনিথিং। ওখানে ট্যাক্স হান্টিং হবে না, শুধু স্ট্রেট কথা। তাহলে এনবিআর কি আপনি যেটা বলতে যাচ্ছেন, এই যে ছোট ছোট উদ্যোক্তা রয়েছে, মানে কটেজ অ্যান্ড মিডিয়াম সেকশনে যেটা রয়েছে, এই ক্ষেত্রে এনবিআর বড় বড় যে উদ্যোক্তারা, আপনি জানেন ব্যাংকের ডিফল্ট রেট হচ্ছে 37%-এর মতো, সেই ক্ষেত্রে তাদেরকে যতটুকু ধাবিত করছে, আর আমরা যে ছোট জনগোষ্ঠী দেখছি, তাদেরকে আসলে এইভাবে ধাবিত করা উচিত না। যারা স্মল লোন নেন, এনবিআর তাদেরও একটা রিল্যাক্সেশন দিয়েছে। ইয়ারলি সেলস আমার ঠিক মনে নাই 50 লাখ না 60 লাখ কত টাকা পর্যন্ত হলে তারা কোনো ট্যাক্স আওতায় আসবেন না এন্টারপ্রাইজরা। এটা ঠিক আছে, কিন্তু কথা হলো যারা বড়, যাদেরকে আপনি প্রচুর দিয়ে রেখেছেন, তারা যদি পারফর্ম ভালো করেন আমাদের কোনো অসুবিধা নেই। তারা যদি ইনোভেটিভ কাজ করেন ইজ ভেরি গুড, ইকোনমিকে তারাই এগিয়ে নিয়ে যেতে পারবেন সত্যিকার অর্থে। কিন্তু এই যে আমাদের যারা জব ক্রিয়েশন করতেছেন এসএমই খাতে এবং সিএমএসএমই যারা, তারা কিন্তু যে লোনটা পান, যেটা আপনার যেটা বলে গ্রামীণ ব্যাংক অথবা এই জাতীয় প্রতিষ্ঠান যারা দিয়ে থাকেন, তাদের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই। হ্যাঁ, তাই ইন্টারেস্ট রেট অনেক। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আপনি জানেন যে অনেক ধরনের রিফাইন্যান্স স্কিম দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, এবং সেই রিফাইন্যান্স স্কিমের সাথে তো কিছুটা আমরা যে সিএম খাতের কথা বলছি, কটেজ এন্ড তারা এটা ফুলফিল করতে পারেন না, তারা এটা পান না, বুঝছেন। কিন্তু আসলে স্মল এন্ড মিডিয়াম তো ডেফিনিশনটা বাংলাদেশ ব্যাংক এবং পলিসিতে যেটা আছে সেটা 30 কোটি না 40 কোটি টাকা ইনভেস্টমেন্ট হলে ইন পার্সপেক্টিভ বাংলাদেশে ইট ইজ কোয়াইট লার্জ। হ্যাঁ, মিডিয়াম এন্টারপ্রাইজ। তো আমরা তো মোস্টলি কনসেন্ট্রেট করছি একদম যারা ওমেন এন্টারপ্রেনার আছেন, ঘরে বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে আমরা বলছি আর কি। জি, এবং আপনি যেটা বললেন যে কটেজ এবং মাইক্রো এই সেগমেন্টটা, সিএমএসএমইর সিএম যে সেগমেন্টটা, এটা আসলে ব্যাংক থেকেও প্রপার ফর্মাল চ্যানেলেও কিন্তু লোন পাচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে তাদেরই তো লোন দরকার সবচেয়ে বেশি, এবং তাদের কাছ থেকে উদ্যোক্তা আসতে পারে অনেক বেশি। তাদের জন্য কি করণীয়? তাদের কিন্তু কন্ট্রিবিউশন ইকোনমিতে বেশি। গ্লোবালি যদি আপনি স্ট্যান্ডার্ড দেখেন, তাদের অলমোস্ট 50% অফ দ্য জিডিপি ইজ কামিং ফ্রম দিস সেক্টর, দিস স্মল সেক্টর। বাংলাদেশেও তাই। বাংলাদেশে কোনো একজন ইকোনমিস্ট বলেন 41% কন্ট্রিবিউশন, কোনো একজন ইকোনমিস্ট বলেন 49% অফ দ্য জিডিপি ইজ কামিং ফ্রম দ্য সিএসএমই খাত, বুঝছেন। তো এদের তো কন্ট্রিবিউশন আছে, দেয়ার কন্ট্রিবিউশন ফর দ্য ইকোনমি। এখন আপনি যদি
50% অফ দ্য ইকোনমি কন্ট্রিবিউশন যদি একটা ইনফর্মাল সেক্টর থেকে আসে এবং তো ইটস কোয়াইট লার্জ, এবং তাদেরকে কোনোভাবে সাপোর্টিভ ইয়েতে নিয়ে আসতে হবে। জি, আপনি যেটা বললেন যে কার্ড আছে অথবা ইনফর্মাল ইন্ডিয়া রেফারেন্সে বলেছি, জি ইন্ডিয়া রেফারেন্সে বলেছেন কার্ড আছে। ইউএসএ তে আমি যতদূর জানি যারা ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার, তাদেরও এক ধরনের আইডেন্টিফিকেশন দিয়ে থাকে এবং ট্যাক্স দিতে হয় না, সেটাও তো অনেক ধরনের ভালো একটা রিলিফ। আসলে কেউ যদি উদ্যোক্তা হিসেবে শুরু করতে যায় তার তো প্রথম কয়েকটা বছর স্ট্রাগলিং ইয়ার থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে হেল্প করার জন্য কোনো ধরনের বাংলাদেশ ব্যাংক অথবা সরকার কোনো ধরনের ফান্ডের কথা চিন্তা করতে পারে কিনা? হচ্ছে কি একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যেটা এসএমই ফাউন্ডেশনও ফিল করছে, বাংলাদেশ ব্যাংকও ফিল করছে যে হাউ উই ক্যান ক্রিয়েট এ ডাটাবেস। এই ডাটাবেসটা যদি প্রপারলি যদি ইনুমারেশন করে আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যারা আছে ওনারা ইনুমারেশন করে যদি একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারেন উইথ নেম, আইডেন্টিফিকেশন, এভরিথিং, তাহলে আপনি একটা ডাটাবেস পাবেন এবং আপনার ডিসিশন মেকিং, পলিসি মেকিং, দ্যাট উইল হেল্প ইউ। ডাটাবেস ছাড়া, ডাটা সায়েন্স ছাড়া কিন্তু আমরা আর এগোতে পারবো না। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে ডিজিটাল ফাইন্যান্সিং, এটা বলেন বিকাশ অথবা নগদ এমএফএস বলে, হ্যাঁ এমএফএস বলে যে হ্যাঁ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসে কিন্তু ওনারা কিন্তু বেশি সার্ভিস দিচ্ছেন এবং তারা কিন্তু বেশি কন্ট্রিবিউশন করছেন, তারা গেটিং বেনিফিট অলসো। শুধু কন্ট্রিবিউশন করলে তো হবে না, দে আর অলসো গেটিং বেনিফিট অলসো। ইট ইজ বিকাম অলমোস্ট এইরকম কোনো একটা অ্যাপ দিয়ে যদি ওনাদের হেল্প করা যায়, যেমন উবার, হ্যাঁ এদিকে মনে করেন কোনো একটা হেল্প, মনে করেন বেশ হয়ে গেছে অনলাইন ফেসবুকে ওনারা মার্কেটিং করছেন। এই ধরনের যারা আছেন ইনাদের নিয়ে যদি একটা পলিসি মেকিং হয়, একটা একদম কংক্রিট গভর্নমেন্ট থেকে যদি বলা হয় যে না ইনারা যারা আছেন ইনাদের গভর্নমেন্ট ধরছেন না, কোনো রকমের ডিস্টার্ব আসছেন, দ্যাটাই ফিল, কিন্তু তারপরে একটা আমার মনে হয় পলিসি মেকিং লেভেল থেকে একটা কংক্রিট ডিসিশন থাকা দরকার। জি, এক্ষেত্রে উইন সিচুয়েশন হতে পারে কিনা? আপনি জানেন যে বিকাশে লোন ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যায়, এক্ষেত্রে এনআইডি এবং কেওয়াইসির কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিলে সম্ভব। ব্যাংকে যে জায়গায় অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়, এই ক্ষেত্রে বিকাশ অথবা অন্যান্য যে এমএফএস আছে তাদেরকে খুব দ্রুত ভিত্তিতে আপনার সরকারের সাথে আলোচনা করে একটি ফান্ড গঠন করা যায় কিনা? এটা তো খুব ভালো উদ্যোগ। এটা তো হলে আমাদের এতক্ষণ আলোচনার তো প্রবলেম সলভই হয়ে গেল। তো আমার মনে হয় আমরা ওই দিকেই যাচ্ছি। বাংলাদেশ এটা হয়তো বলা লাগবে না, অনেক জিনিস হচ্ছে কি পলিসি দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না, বাট এটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, এটাও যেভাবে পপুলার হচ্ছে দেখবেন ইট ইজ বিকাম এ পপুলার অ্যাকসেপ্টেন্স, এবং এটা হয়ে যাবে আপনার এই ছোট। আজকে আমার সে ফর এক্সাম্পল আজকে আমার 50,000 টাকা দরকার, আপনার কাছে যেতে হবে না ইস্টার্ন ব্যাংকে, আমি ওই এমএফএস এর হেল্প নিয়ে আই ক্যান গেট ইট টুডে এন্ড আই ক্যান পে টুমরো অর ডে আফটার টুমরো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দুইটি খাতেই কিভাবে বিকাশ লাভ করা যায় এবং কিভাবে রপ্তানি বৃদ্ধি করা যায় এবং দেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখা যায় এটা বলেছেন। সরকার নীতি নির্ধারক মহলও রয়েছে এবং আপনি যেটা বললেন যে ডেটাবেস আপডেট করতে হবে, আশাই রইলাম যে ডেটাবেস খুব দ্রুত আপডেট হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি আবার আমন্ত্রণ জানাই 7 ডিসেম্বর এসএমই ফেয়ার উদ্বোধনে সবাই যেন আসেন আপনারা। জি, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের প্লাস্টিক শিল্প ও এসএমই খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমেদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।